প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। যে আজকে আমরা গত ক্লাসে সমবায় সমিতির প্রাথমিক ধারণা, বৈশিষ্ট্য সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নতুন সমবায় সমিতির অবশিষ্ট যে অংশটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, যে সমবায় সমিতির প্রকারভেদ, সদস্যদের সমবায় সমিতির প্রকারভেদ। আমরা জানি যে কি সমবায় সমিতিকে আমরা নরমালি আমরা জানি যে কি সমবায় সমিতি এক ধরনের। আসলে সমবায় সমিতি বলতে আসলে অনেক ধরনের সমবায় সমিতি আমরা আমাদের চারিপাশে আমরা দেখতে পাই। সেগুলিকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। দেখো, প্রথমত কি সদস্যদের চাহিদার প্রকৃতি অনুসারে, উদ্দেশ্য বা কার্য প্রকৃতি অনুসারে, সাংগঠনিক কাঠামো অনুসারে, দায় দায়িত্বের প্রকৃতি অনুসারে, এভাবে প্রাথমিক পর্যায়ে আমরা সমবায় সমিতিকে চার ভাগে ভাগ করতে পারি। এগুলিকে আমরা আবার ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করতে পারি। যে ধরো সদস্যদের চাহিদার প্রকৃতি অনুসারে, সমবায় সমিতিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি যে উৎপাদক সমবায় সমিতি, আর একটা হচ্ছে কি তোমার ভোক্তা সমবায় সমিতি। তোমাদেরকে আগেও একবার এটা নিয়ে আলোচনা করার সময় এটা নিয়ে তোমাদেরকে প্রাথমিক ধারণা আমি দিয়েছিলাম। হ্যাঁ, কেউ বলতে পারবা কি উৎপাদক সমবায় সমিতিটা কি বা ভোক্তা সমবায় সমিতিটা কি? আচ্ছা, দেখি আমি বলি তোমাদেরকে, আবার একটু তোমাদেরকে রিপিট করি, যে যাতে করে তোমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যায়। যে উৎপাদক সমবায় সমিতি কাকে বলে? যে সাধারণত একই এলাকার একই ধরনের যে সমস্ত উৎপাদক শ্রেণীর লোক আছে, তারা বৃহদায়তন উৎপাদনের সুবিধার্থে বা উৎপাদিত পণ্যগুলিকে আরো ভালোভাবে উৎপাদন করে বিক্রয়ের সুবিধার্থে যদি তারা কোনো সমবায় সমিতি গঠন করে থাকে, সেটাকে আমরা উৎপাদক সমবায় সমিতি বলতে পারি। এরপর আজকে যে কি ভোক্তা সমবায় সমিতি। ভোক্তা সমবায় সমিতিটি কি? ক্রেতা আর ভোক্তার পার্থক্যটা তোমরা বুঝো। ক্রেতা কাকে বলে, ভোক্তা কাকে বলে? ক্রেতা হচ্ছে কি যারা পণ্য ক্রয় করে থাকে, সে পণ্যটা পুনঃবিক্রয়ের উদ্দেশ্য হতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য হতে পারে, তাদেরকে আমরা ক্রেতা বলতে পারি। আর ভোক্তা হচ্ছে কি যারা সরাসরি পণ্যটা ভোগ করবে বা যে উপযোগটা নিঃশেষ করবে, তাদেরকে আমরা ভোক্তা বলি। আর এই ভোক্তা সমবায় সমিতি হচ্ছে কি ওই ধরনের সমবায় সমিতি যারা নিজেদের বৃহদায়তন ভাবে তারা পণ্য ক্রয় করে, পণ্যের ন্যায্য মূল্যভাবে পণ্যটা ভোগ করার জন্য বা ক্রয়ের উদ্দেশ্যে বা কম মূল্যে ক্রয়ের উদ্দেশ্যে, যদি একই এলাকার একই ধরনের সদস্যরা যদি কোনো একটা সমিতি গঠন করে থাকে, সেটাকে আমরা ভোক্তা সমবায় সমিতি বলবো। অর্থাৎ তারা শুধুমাত্র পণ্যটা একসাথে বেশি করে ক্রয় করবে এবং সেটা থেকে তারা ন্যায্য মূল্যে সে পণ্যটা নিজেরা সেখান থেকে ক্রয় করে সেটা তারা ভোগ করবে। অর্থাৎ এটার মূল উদ্দেশ্য থাকছে কম মূল্যে পণ্য ক্রয় করা। তাহলে ক্লিয়ার হলো? সদস্যদের চাহিদার প্রকৃতি অনুসারে আমরা সমবায় সমিতিটাকে দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি, একটা হচ্ছে কি ভোক্তা সমবায় সমিতি। এরপর হচ্ছে কি যে উদ্দেশ্য বা কার্য প্রকৃতি অনুসারে সমবায় সমিতির পরে যেটা আছে কি, সেটা হচ্ছে কি যে উদ্দেশ্যের ভিত্তিতে বা কার্য প্রকৃতি অনুসারে সেটাকে আমরা ভাগ করতে পারি। যে ক্রয় সমবায় সমিতি, বিক্রয় সমবায় সমিতি, সমবায় ঋণদান সমিতি, সমবায় ব্যাংক, বহুমুখী সমবায় সমিতি। ক্রয় সমবায় সমিতি কোনটা? যদি সমবায় সদস্যরা নিজেরা তাদের পণ্য ক্রয় উদ্দেশ্যে বা ন্যায্য মূল্যে বা কম মূল্যে পণ্য ক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো সমবায় সমিতিটা গঠন করে থাকে, সেক্ষেত্রের মধ্যে সেটাকে আমরা ক্রয় সমবায় সমিতি বলতে পারি। একইভাবে বিক্রয় সমবায় সমিতি অর্থাৎ মধ্যস্থ ব্যবসায়ীদেরকে এড়িয়ে পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির উদ্দেশ্যে উৎপাদনকারীরা বা কোনো একই এলাকার বিক্রেতা যখন নাকি কোনো সমবায় সমিতি গঠন করে থাকে, সেটাকে বলা হয় বিক্রয় সমবায় সমিতি। এরপর আছে কি সমবায় ঋণদান সমিতি। সমবায় ঋণদান সমিতি কোনটা? যেটা সদস্যদের আর্থিক প্রয়োজনে ঋণদানের উদ্দেশ্যে যখন নাকি কোনো সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে, সমবায় ঋণদান সমিতি। এরপর আছে কি সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক কাকে বলে? যে কিছু সংখ্যক সমবায় ঋণদান সমিতি যখন নাকি তাদের কার্যক্রমটাকে আরো বৃহত্তর পরিসরে করার উদ্দেশ্যে যদি কোনো সমবায় সমিতি গঠন করে থাকে, সেটাকে সমবায় ব্যাংক হিসেবে আমরা বলতে পারি। এরপর আছে কি যে কি বহুমুখী সমবায় সমিতি।
কোনটা সেটা বহুমুখী সমবায় সমিতি, যে আমরা আগে যে জিনিসগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে কি একটা উদ্দেশ্যে একটা সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে, কিন্তু বহুমুখী সমবায় সমিতি কিন্তু একটা উদ্দেশ্যে কিন্তু সমবায় সমিতিটা গঠন করা হয়ে থাকে না। সেটা হচ্ছে কি যে তার একাধিক উদ্দেশ্য, হ্যাঁ, সেই সমিতিটা সাধারণত প্রাথমিক সমবায় সমিতি করে থাকে, সেটা কখনো ঋণ দান করে থাকে সদস্যদের মধ্যে, কখনো পণ্য ক্রয় করে থাকে, কখনো বিক্রি করে থাকে, কখনো উৎপাদন করে থাকে। হ্যাঁ, একাধিক উদ্দেশ্যের জন্য যদি কোনো সমবায় সমিতি গঠন করে থাকে সেটা হচ্ছে কি বহুমুখী সমবায় সমিতি। ক্লিয়ার? এরপর আছে কি সাংগঠনিক কাঠামো অনুসারে। সাংগঠনিক কাঠামো অনুসারে আমরা সমবায় সমিতিগুলিকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি, মিশ্র সমবায় সমিতি এবং জাতীয় সমবায় সমিতি। প্রাথমিক সমবায় সমিতি কোনগুলি? প্রাথমিক সমবায় সমিতি থেকে আমরা তৃণমূল পর্যায়ে যে সমবায় সমিতিগুলি করে থাকি, কমপক্ষে 20 জন সদস্য নিয়ে যে সমবায় সমিতিগুলি গঠন করা হয়ে থাকে সেগুলিকে বলা হয় প্রাথমিক সমবায় সমিতি। এরপর আছে কি কেন্দ্রীয় সমবায় সমিতি। কেন্দ্রীয় সমবায় সমিতি কোনগুলি দেখি বলতো। কেন্দ্রীয় সমবায় সমিতিটা হচ্ছে কি 10টি প্রাথমিক সমবায় সমিতি যখন নাকি একত্রিত হয়ে কোন একটা সমবায় সমিতি গঠন করে থাকে সেটাকে কেন্দ্রীয় সমবায় সমিতি হিসেবে আমরা অভিহিত করতে পারি। অর্থাৎ সেক্ষেত্রের মধ্যে প্রাথমিক সমবায় সমিতির নির্বাহীদের সদস্যদের সমন্বয়ে এই সমবায় সমিতিটা গঠন করা হয়ে থাকে। মিশ্র সমবায় সমিতি কাকে বলে দেখি বলতো। মিশ্র সমবায় সমিতি এরূপ সমবায় সমিতিতে ব্যক্তি সদস্যের পাশাপাশি প্রাথমিক সমবায় সমিতির সদস্য হয়। সমবায়ের জন্য ন্যূনতম 20 জন সদস্যের মধ্যে কমপক্ষে 12 জন প্রাথমিক সমবায় সমিতির সদস্য থাকতে হয়। ব্যক্তি এবং সমিতির সদস্য মিলে মিশ্র সমবায় সমিতি গঠন করা হয়ে থাকে। সাধারণত আমরা যেগুলি দেখে থাকি মিশ্র সমবায় সমিতিটা হচ্ছে কি যে কি প্রাথমিক সমবায় সমিতি এবং ব্যক্তি পর্যায়ের সদস্যদের মিলে সাধারণত মিশ্র সমবায় সমিতিটা গঠন করে থাকে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে কি যে 20 জন সদস্য থাকবে, সেখানে মধ্যে কমপক্ষে 12 জন সদস্য প্রাথমিক সমবায় সমিতি থেকে নেওয়া লাগবে। এরপর আছে কি তোমার জাতীয় সমবায় সমিতি। দেশের সমস্ত প্রাথমিক সমবায় সমিতিগুলি যখন নাকি একত্রিত হয়ে জাতীয় উদ্দেশ্যে বৃহত্তর পর্যায়ে যে সমবায় সমিতিটা গঠন করা হয়ে থাকে সেটাকে জাতীয় সমবায় সমিতি বলা হয়ে থাকে। সেক্ষেত্রে মধ্যে কমপক্ষে 10টি প্রাথমিক সমবায় সমিতি নির্বাহী সদস্যদেরকে নিয়ে এই জাতীয় সমবায় সমিতিগুলি গঠন করা হয়ে থাকে। তাহলে আমরা কি পেলাম? সদস্যদের চাহিদা প্রকৃতি অনুসারে, উদ্দেশ্য বা কার্য প্রকৃতি অনুসারে, সাংগঠনিক কাঠামো অনুসারে। এরপর কি দায় দায়িত্বের প্রকৃতি অনুসারে। দায় দায়িত্বের প্রকৃতি অনুসারে কি যে সদস্যদের দায়িত্ব কিরকম হবে, যে আমরা জানি যে কি সমবায় সমিতিগুলির মধ্যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জানি যে কি তাদের দায়গুলি থাকে সসীম। অর্থাৎ সসীমটা কি যে সদস্যরা তারা সমিতির মধ্যে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করবে বা যে পরিমাণ অর্থ শেয়ার করার মধ্যে বিনিয়োগ করবে সে পরিমাণ দায় দায়িত্বটা শুধুমাত্র তারা বহন করবে। এটা হচ্ছে কি যে কি সসীম দায় বিশিষ্ট সমবায় সমিতি। আবার দেখা যাচ্ছে কি কিছু কিছু সমবায় সমিতির মধ্যে যে দেখা যাচ্ছে যে অসীম দায়েরও সৃষ্টি হয়, অর্থাৎ মূলধন অতিরিক্ত দায় যদি কখনো সৃষ্টি হয় সেটা মূল সদস্যরা দায় বহন করে থাকে। তবে আমাদের দেশে এই জাতীয় সমবায় সমিতি খুব একটা দেখা যায় না। তাহলে দায় দায়িত্বের প্রকৃতি অনুসারে সমবায় সমিতিকে আমরা দুই ভাগ করলাম, একটা হচ্ছে কি অসীম দায়, একটা হচ্ছে কি সসীম দায়। বাংলাদেশের সমবায় এরপরে তাহলে এটা ক্লিয়ার যে সমবায় সমিতির প্রকারভেদে। আচ্ছা, এরপর দেখো আমাদের আর বেশ কিছু নাই এর মধ্যে, যে বাংলাদেশের সমবায় সমিতির সমস্যা এবং এই সকল সমস্যা দূরীকরণের উপায়। দেখো আমাদের দেশে আমরা ঘটা করি অনেক সময় দেখা যাচ্ছে কি যে আমরা অনেক সমবায় সমিতি আমরা গঠন করে থাকি। প্রথম পর্যায়ে যখন নাকি আমরা গঠন করে থাকি খুব উৎসাহ উদ্দীপনার সাথে সেটা আমরা গঠন করে থাকি, কিন্তু দেখা যাচ্ছে কি যে কিছুদিনের মধ্যে বেশ কিছু বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। কালক্রমে বা সময় পরিক্রমায় দেখা যাচ্ছে কি যে সেই সমস্ত সমাজ সমিতিগুলি আর টিকে না, সমাজ সমিতিটা আর টিকে না, ভেঙে যায় বা কখনো কখনো সদস্যদের মধ্যে পারস্পরিক বিভিন্ন ধরনের গন্ডগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে সদস্যরা সেখানে সমাজ সমিতিটাকে পরিত্যাগ করে বা সেখান থেকে চলে যায়। হ্যাঁ, এই সমস্ত সমস্যা কি কি সমস্যা আমরা দেখি সাধারণত সমবায় সমিতির মধ্যে যে সমস্ত সমস্যাগুলি দেখা যায় সেগুলির মধ্যে অনেক ধরনের সমস্যা আমরা দেখি। সদস্যদের মধ্যে আস্থার অভাব দেখি আমরা,
তারপরে সমবায় সমিতির মধ্যে মূলধনের অভাব দেখি, শিক্ষার অভাব দেখি, ব্যবস্থাপনার অদক্ষতা দেখি, প্রশিক্ষণের অভাব দেখি, তারপরে অল্প মূলধন দেখি, স্বজনপ্রীতি দেখি, দুর্নীতি দেখি। অর্থাৎ দেখা যাচ্ছে কি প্রথমত কি সমবায় সমিতিতে পারস্পরিক আস্থার অভাব, সদস্যদের মধ্যে একে অন্যকে কোনো একটা বিশ্বাস করে না বা এক অন্যের উপর আস্থা রাখতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে কিছুদিন পর সমবায় সমিতিটাকে কি হয়, সমবায় সমিতিটা ভেঙে যায়। এরপর আছে কি যে শিক্ষার অভাব। সমবায় সমিতি আসলে যে কোনো প্রতিষ্ঠান করার ক্ষেত্রে মধ্যে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে মধ্যে আমরা যেটা দেখে থাকি যে যেহেতু সমবায় সমিতিটা তৃণমূল পর্যায়ে হয়ে থাকে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বল্প বিত্ত সম্পন্ন এবং গ্রামের অশিক্ষিত লোক সেখানে মধ্যে সমবায় সমিতির সদস্য হয়ে থাকে, তাদের মধ্যে শিক্ষার অভাব দেখা যায়। যেহেতু তাদের মধ্যে শিক্ষার অভাব থাকে বা যথেষ্ট শিক্ষিত লোক থাকে না, সেটা প্রভাব পড়ে বা সমিতির মধ্যে। তারা সমিতির গুরুত্বটা বুঝতে পারে না বা সমিতির পরিচালনা সংক্রান্ত কাজগুলিকে যথাযথভাবে তারা এগিয়ে নিতে পারে না। তারপর দেখা যাচ্ছে কি যে যেহেতু কম বিত্তে সম্পন্ন লোকেরা সদস্য হয়ে থাকে, তারা পর্যাপ্ত মূলধন দিয়ে এই সমবায় সমিতিটাকে এগিয়ে নিতে পারে না। ব্যবস্থাপনার অদক্ষতা দেখা দেয়, যথেষ্ট পরিমাণ বিভিন্ন কারণে দেখা যায় কি ব্যবস্থাপনার অদক্ষতা দেখা দেয়। তাদের মধ্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তারপরে আরেকটা বড় সমস্যা হচ্ছে কি, সেটা হচ্ছে কি যে সমবায় সমিতির সদস্যদের মধ্যে স্বজনপ্রীতি খুব প্রকট আকার ধারণ করে, স্বজনপ্রীতি বা দুর্নীতি। যেহেতু ম্যাক্সিমাম সদস্য থাকে অশিক্ষিত শ্রেণী থাকে, নিম্নবিত্তের থাকে, তারা সেটা প্রটেস্ট করার ক্ষমতা তাদের থাকে না। এক্ষেত্রের মধ্যে যারা পরিচালনায় নিযুক্ত থাকে বা সমবায় সমিতিটাকে পরিচালনা করে থাকে, তারা সেখানে সমবায় সমিতির কার্যক্রমটাকে নিজেদের কুক্ষিগত করে ফেলে তারা দুর্নীতি করে থাকে, স্বজনপ্রীতি করে থাকে, যার ফলে সমবায় সমিতিটা অচিরে সমবায় সমিতিটা লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয় এবং সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং অচিরে সমবায় সমিতিটা ভেঙে যায়। আরো যেটা দেখা যায় যে আইনগত জটিলতা দেখা যায়, সুষ্ঠু পরিকল্পনা দেখা যায়। অর্থাৎ আরেকটা দিকে সমবায় সমিতিটাকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের পরিকল্পনার প্রয়োজন হয়, এই জাতীয় পরিকল্পনা কিন্তু আমরা সমবায় সমিতির ক্ষেত্রে আমরা দেখি না, বা যারা পরিচালনা করবে তাদের মধ্যে সেটা আমরা দেখি না। এগুলি হচ্ছে কি মোটামুটি সমবায় সমিতির সমস্যা। এটার থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে কি যে আসলে সমবায় সমিতিটাকে বা বর্তমান বা বিশ্বের পরিপ্রেক্ষিতে বা বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমরা যদি সমবায় সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে চাই বা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের তৃণমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারা কিন্তু এগিয়ে যেতে পারবে। তারা তাদের আর্থসামাজিক অবস্থাটাকে উন্নয়নের দিকে ধাবিত করতে পারবে, তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই জন্য কি করতে হবে? এই জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণে শিক্ষিত করতে হবে। পাশাপাশি আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে বা কলেজ লেভেলের মধ্যে আমাদের সমবায় পাঠ্যক্রমের সাথে কিছুটা সংযোগ আছে, কিন্তু প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে সমবায় সমিতির কার্যক্রম সম্পর্কে বা সাধারণ জনগোষ্ঠীর মধ্যে কোনো আমরা ধারণা দিতে পারিনি বা ছাত্রদেরকে ধারণা দিতে পারিনি। কিন্তু দেখা যাচ্ছে কি যে যারা সমবায় সমিতির সদস্য হয় তারা কিন্তু কলেজ পর্যন্ত পৌঁছতে পারেনি। হ্যাঁ, তাহলে তাদের সমবায় সম্বন্ধে তাদের ধারণা নেই। তাহলে আমরা যদি প্রাথমিক পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ে সমবায় সমিতির সম্পর্কে যদি তাদেরকে ধারণা দিতে পারতাম, তাহলে কিন্তু তারা সেই ধারণাটাকে সমবায় সমিতির মধ্যে তারা সেটা প্রয়োগ করে সমবায় সমিতিটাকে এগিয়ে নিতে পারত। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রাথমিক পর্যায়ে শিক্ষার অন্তর্ভুক্ত করতে হবে, প্রাথমিক পর্যায়ে হোক মাধ্যমিক পর্যায়ে সমবায় কার্যক্রমটাকে শিক্ষার অন্তর্ভুক্ত করতে হবে। বাস্তব সমবায়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাস্তব ভিত্তিক পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। এরপর কি করতে হবে? সমবায় সমিতির সদস্যদের জন্য যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের অন্যান্য কার্যক্রম যদিও বা আমরা জানি যে সরকারি বিভিন্ন এই জাতীয় বা কার্যক্রমটাকে এগিয়ে নেওয়ার জন্য সমবায় একটা মন্ত্রণালয় আছে বা তাদেরকে কিছু কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু সেটা পর্যাপ্ত না। সারা দেশে যে সমস্ত তৃণমূল পর্যায়ে যে সমস্ত সমবায় সমিতিগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে যদি মূল স্রোতের সাথে একত্রিত করা যায় বা তাদেরকে যদি যথেষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে আমরা সেখানে অনেক উপকৃত হতে পারবো এবং আমাদের কার্যক্রমের মধ্যে সমবায় সদস্যদের মধ্যে যে প্রশিক্ষণের অদক্ষতা আছে বা অভাব আছে সেটা আমরা দূর করতে পারবো। আরেকটা হচ্ছে কি যে নির্বাহীদের পেশনা দানের অভাব। আমরা জানি কি সমবায় সমিতিটা একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন বা স্বেচ্ছামূলক সংগঠন। এক্ষেত্রের মধ্যে সদস্যদেরকে খুব একটা, যারা সদস্য আছে
তারা অনেক সময় দেখা যাচ্ছে কি যে লাভটা পায় সেই লাভটা পর্যাপ্ত না, আবার কি এখান থেকে কিছু আবার তাদেরকে সঞ্চিত তহবিলে বা কল্যাণ তহবিলে রেখে দিতে হয়। আর একটা সমবায় বিধি অনুযায়ী বা ইয়া অনুযায়ী দেখা যাচ্ছে কি কখনো কখনো সমবায় নির্বাহীদেরকে কোনো রকম বা কোনো ইনসেন্টিভ বা পেশনা বা প্রণোদনা সেখানে দেওয়া হয় না, বা কোনো আর্থিক সম্মানীয় দেওয়া হয় না। এখন কথা হচ্ছে কি যে ভলেন্টারি ভাবে একজন লোক সে কয়দিন সেখানের মধ্যে শ্রম দিবে বা কার্যক্রম করবে, এক পর্যায়ে তাদের দেখা যায় কি কিছুদিন কাজ করার পর তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার ভাটা পড়ে। হ্যাঁ, এটার উত্তরণের উপায় কি? এটা তাদেরকে যদি আমরা কিছুটা সম্মানে নির্ধারণ করতে পারি বা লাভের একটা অংশ যদি দিতে পারি বা যদি ব্যবস্থা করতে পারি, অর্থাৎ কিছুটা ইনসেন্টিভ বা প্রণোদনা যদি দিতে পারি, তাহলে দেখা যাবে তারা অধিক উৎসাহ সহকারে কাজ করবে এবং সমবায় সমিতিগুলোকে আরো এগিয়ে যেতে পারবে। তারপর আমরা আরো যে সমস্ত সমস্যাগুলি দেখে থাকি, যে পারস্পরিক সহযোগিতার অভাব, সরকারের পৃষ্ঠপোষকতার অভাব। সমবায় সমিতির একটা যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে কি যে সদস্যদের পারস্পরিক কখনো কখনো অসহযোগিতার বা সৃষ্টি অসহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়, এবং দেখা যাচ্ছে কি সবাইকে এগিয়ে নিতে প্রত্যেকে যে পরিমাণ ইয়া করার সাহায্য সহযোগিতা করা সেই পরিমাণ করা না, এটাও কিন্তু একটা বড় অসুবিধা। একটা হচ্ছে কি সরকারি পৃষ্ঠপোষকতা, সরকার আর্থিকভাবে বা অন্যান্য কার্যক্রমের মাধ্যমে যেভাবে অন্যান্য দেশের অন্যান্য সেক্টরকে যেভাবে বা পৃষ্ঠপোষকতা করে, সাহায্য সহযোগিতা করে, আসলে সমবায় সমিতিটার কার্যক্রমটা অবহেলিত। সরকার যদি যথেষ্ট সাহায্য সহযোগিতা পৃষ্ঠপোষকতা করে, আর্থিকভাবে সহায়তা করে থাকে, তাদেরকে শৃঙ্খলার মধ্যে এনে তদারকির আওতাটা বাড়াতে পারে, তাহলে সমবায় সমিতির যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্ত সমস্যাগুলি আমরা দূরীভূত করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমাদের সমবায় সমিতির চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তো তোমরা যেগুলি পড়ানো হলো সেগুলি পড়ে নেবে, এবং যেগুলি আলোচনা হয়নি বাসায় বসে বইয়ের মধ্যে অবশিষ্ট অংশটাও পড়ে নেবা। আগামী ক্লাসে আমরা রাষ্ট্রীয় কারবারটা নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই। ভালো থেকো।